হ্যালো স্টুডেন্টস, আমি অংশুমান স্যার আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ক্লাসের ভিডিও নিয়ে। দেখো, ক্লাস 10-এর যে চ্যাপ্টার 2 আছে, সেই চ্যাপ্টার 2-এর পুরো অংশটা দুটো ভাগে ভাগ করা হয়েছে। এটা তোমাদের আগেও বলেছি, প্রথম ভিডিওতেই বলেছিলাম। তো প্রথমে আমাদের যে ধারণাগুলো ছিল সেগুলো ছিল হচ্ছে কোষ বিভাজন, ক্রোমোজোম, ডিএনএ ইত্যাদি সম্পর্কিত। এই চ্যাপ্টারের পরবর্তী অংশ, যেটাকে আমরা বইতে দেখতে পাবো জীবের জনন, এবারে আমরা সেই জীবের জনন অংশটা পড়া শুরু করব। তাহলে আজকের ক্লাসে আমরা জীবের জনন সম্পর্কিত প্রাথমিক ধারণাগুলি ভালো করে জেনে নেব। তাহলে আজকে আমাদের ক্লাস হলো জীবের জনন। দেখো, ক্লাস 9-এ থাকতে তোমরা একদম প্রথম চ্যাপ্টারে দেখেছিলে জীবের বৈশিষ্ট্য। সেখানে আমরা কি পড়েছিলাম? জীবের বৈশিষ্ট্যর মধ্যে অনেক কিছু পড়েছিলাম: বৃদ্ধি, শ্বসন, রেচন, পুষ্টি, জনন, এগুলো। অর্থাৎ একটি জীবের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করি। তো দেখো, তোমরা বৃদ্ধি, পুষ্টি এগুলো সম্পর্কে ক্লাস 9-এ কিছুটা জেনেছো। এবারে আমাদের সময় এসেছে জীবের জনন সম্পর্কে জানার। তো জনন বিষয়টা কি? দেখো, তোমরা একটু ভাবো, আমরা আম খেতে খুব ভালোবাসি। এবার আম গাছের থেকে যে বীজ তৈরি হয়, সে বীজটাকে যদি আমরা মাটিতে পুঁতে রাখি, তাহলে দেখা যায় সেখান থেকে আবার একটি নতুন আম গাছ জন্মেছে, সেখান থেকেও আমরা আম খেতে পারি। এইবার যদি এমন হয়, পৃথিবীতে যত আম গাছ আছে, কোনো একটা ঋতুতে কোনো আম গাছে কোনো বীজ তৈরি হলো না, আম তৈরি হলো না, এরকমভাবে বেশ কয়েক বছর চলল, তাহলে ভাবো তো পৃথিবীতে আর আম গাছ থাকবে? যে আম গাছগুলো এখন আছে, এগুলো তো আজ না হোক কাল, কাল না হোক পরশু কোনো একদিন বয়স হয়ে যাবে, বার্ধক্যের কারণে মারা যাবে। কিন্তু নতুন আম গাছ যদি সৃষ্টি না হয়, তাহলে পৃথিবী থেকে আর আম গাছ পাওয়া যাবে? ঠিক তেমনি কোনো প্রাণীরও যদি অপত্য অর্থাৎ সন্তান সন্ততিরা না জন্মায়, তাহলে সেই প্রাণীটা পৃথিবীতে কতদিন টিকে থাকতে পারবে? সেই প্রাণীর প্রজাতিটা পৃথিবীতে কতদিন থাকবে? মনে হয় খুব বেশি দিন নয়, কারণ সেই প্রাণীটা যখন বুড়ো হয়ে যাবে সে তো মারা যাবে। কিন্তু তার যদি কোনো অপত্য না থাকে, তাহলে তার প্রজাতিটাও কিন্তু পৃথিবী থেকে আস্তে আস্তে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো প্রত্যেকটা জীব কী করে? প্রতিটা জীবেরই এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। সেই জীবটা যখন পূর্ণবয়স্ক অবস্থায় থাকে, পূর্ণবয়স্ক অবস্থায় পৌঁছায়, তখন সেই জীবটা কিন্তু হুবহু তারই মতন আরও একটি জীব সৃষ্টি করে। হুবহু তারই মতন বলতে কি বোঝানো হয়েছে? হুবহু তারই মতন বলতে বোঝানো হয়েছে সেই জীবটা যে প্রজাতির জীব, সেই প্রজাতির যে সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকে, সেই বৈশিষ্ট্য সম্পন্ন একটি নতুন জীব তৈরি করা। যেমন ধরো, যদি একটি মাছ হয়, তাহলে সেই মাছ ঠিক তারই মতন আরও কিছু মাছ সৃষ্টি করতে পারবে। যদি প্রজাতিটা একটা আম গাছ হয়, তাহলে সে কিন্তু মাছ তৈরি করবে না, সে তৈরি করবে গাছ, আম গাছ। আবার যদি সেই জীবটা একটা পাখি হয়, তাহলে তার ডিম ফুটে যে শাবকগুলো তৈরি হবে, তারাও কিন্তু পাখি হয়ে জন্মাবে, তারা কুমিরের বাচ্চা হয়ে জন্মাবে না। অর্থাৎ কোনো জীব তারই প্রজাতির বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য জীব তৈরি করবে। এই ঘটনাটা কিন্তু একেবারে ক্ষুদ্র নিম্ন শ্রেণীর এককোষী প্রোটোজোয়া থেকে শুরু করে খুব উচ্চ শ্রেণীর জীব, আম গাছ, জাম গাছ, বট গাছ, বা প্রাণীদের মধ্যে মানুষ, গরু, ছাগল, হাতি, সবার মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যটা দেখা যায়। এই ঘটনাটাকে আমরা বলছি জনন বা রিপ্রোডাকশন। তাহলে কি জনন বিষয়টা কি? হোয়াট ইজ রিপ্রোডাকশন? দেখো, জনন কথার অর্থ হলো কোনো জীব যে বিশেষ পদ্ধতিতে তারই প্রজাতির বৈশিষ্ট্য সম্পন্ন আরও অপত্য জীব সৃষ্টি করতে পারে, এবং যার ফলে সেই প্রজাতির অস্তিত্ব পৃথিবীতে টিকে থাকে। এই ঘটনাকে বলা হয় জনন বা প্রজনন বা রিপ্রোডাকশন। তাহলে আমরা কি জানলাম? জনন হলো একটি বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ায়
কোনো জনিত্রী জীব, যে জীব থেকে অপত্য জীব সৃষ্টি হবে সেই জীবকে বলা হবে জনিত্রী জীব বা পিতৃমাতৃ জীব। তাহলে যে বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোনো জনিত্রী জীব থেকে সেই জীবেরই প্রজাতির বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য জীব সৃষ্টি হয় এবং তার ফলে ওই প্রজাতির অস্তিত্ব রক্ষা পায়, এই ঘটনাকে বলা হয় জনন। বুঝতে পেরেছ? তাহলে এসো এবার আমরা একটু দেখে নিই জননের প্রয়োজনীয়তা কী, কেন জনন দরকার জীবজগতে। দেখো, প্রথমত জননের প্রয়োজন কি? 1 নম্বর প্রয়োজন হলো জীবের অস্তিত্ব রক্ষা। এটাই হলো জননের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা। কি? জীবের অস্তিত্ব রক্ষা। জীবের অস্তিত্ব রক্ষা বলতে যেটা বোঝানো হচ্ছে, দেখো বিষয়টি হলো জনন কিন্তু শ্বসন, রেচন বা অন্যান্য যেসব শারীরবৃত্তীয় প্রক্রিয়া আছে তার মতন অত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া নয়, যে প্রক্রিয়াগুলো না হলে একটা জীব বেঁচেই থাকতে পারে না। যেমন ধরো শ্বসন বা শ্বাস গ্রহণ, শ্বাস প্রশ্বাস যদি আমরা বলি, শ্বাস প্রশ্বাস আমাদের জীবনে একটি অত্যন্ত অপরিহার্য ঘটনা বা একটা অপরিহার্য প্রক্রিয়া। এটাকে যদি কিছুক্ষণ বন্ধ রাখা হয় তাহলে প্রাণীটা বা জীবটার মৃত্যু হবে। ঠিক তেমনি রেচন, পুষ্টি, এগুলো যদি কোনো জীবের ক্ষেত্রে বন্ধ করে দেওয়া হয় বা সেই জীবটি যদি করতে না পারে তাহলে সেই জীবটার কিন্তু অবশ্যই মৃত্যু হবে। কিন্তু জনন এমন কোনো অপ্রয়োজনীয় প্রক্রিয়া এমন কোনো প্রয়োজনীয় প্রক্রিয়া নয় যে প্রক্রিয়াটা না ঘটলে জীবটির মৃত্যু হবে। অর্থাৎ কোনো জীব যদি তার জীবনকালে কোনো প্রজনন না ঘটায় তাহলে সেই জীবটার মৃত্যু হবে না, কিন্তু কি হবে? সেই জীব থেকে অপত্য জীব সৃষ্টি হবে না। অপত্য জীব যদি সৃষ্টি না হয় তাহলে কোনো এক সময় তো জীবটি মারা যাবে। সে যখন বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, সে তো মারা যাবে। কিন্তু সে যে নতুন জীব সৃষ্টি করলো না তার প্রজাতির, এর ফলে তার প্রজাতির সদস্যদের সংখ্যা কমে যাবে। এরকমভাবে ওই জীবটা যে প্রজাতির জীব, সেই প্রজাতির কোনো জীব যদি প্রজনন না ঘটায় তাহলে কি হবে বলো তো? ওই জীবগুলো তো একসময় মারা যাবে, কিন্তু তাদের কোনো অপত্য যদি পৃথিবীতে না তৈরি হয় তাহলে তাদের অস্তিত্বটাই পৃথিবী থেকে হারিয়ে যাবে। এই জন্য কিন্তু জনন একটা প্রয়োজনীয় ঘটনা জীবজগতের কাছে, তাদের অস্তিত্বকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য। নিশ্চয়ই বুঝতে পেরেছ জননের প্রয়োজনীয়তা কী। এবার আমরা দেখব জনন কত রকমভাবে হয়। দেখো, সমগ্র জীবজগতে যত রকম জীব আছে সমস্ত জীবের জনন প্রক্রিয়াকে পর্যবেক্ষণ করলে দেখা যায় জনন কিন্তু মূলত দুরকমভাবে হতে পারে। জননের প্রকারভেদকে যদি আমরা ভাগ করি তাহলে দেখব জনন মূলত দু রকমের হয়। একটাকে বলা হয় অযৌন জনন, এবং অপরটিকে বলা হয় যৌন জনন। অযৌন জনন এবং যৌন জনন। অযৌন জননকে ইংরেজিতে বলা হয় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, and যৌন জনন is called sexual reproduction. তাহলে দেখা যাচ্ছে জীবজগতে জীবের জনন দুভাবে ঘটতে পারে, অযৌন জনন এবং যৌন জনন। তো আমাদের এই বিষয়গুলো আসলে কি, অযৌন জনন ঘটনাটা আসলে কি, বা যৌন জনন ঘটনাটাই বা কী, এই সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আগে প্রথমে তৈরি করে নিতে হবে। তারপরে গিয়ে আমরা এগুলোর বিস্তারিত এবং তাদের বিভিন্ন রকম সিস্টেমগুলো আমরা জানতে পারবো। প্রথমে আমরা অযৌন জনন সম্পর্কে আসি। দেখবে একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তোমরা হামেশাই বাড়িতে লক্ষ্য করে থাকবে যে একটি জবা ফুল গাছের একটা কোনো ডালকে যদি আমরা কেটে নিয়ে কোনো ভেজা মাটিতে পুঁতে রাখি তাহলে মাসখানেক পরে দেখা যায় সেই ডালটা থেকে একটা নতুন জবা গাছ তৈরি হয়েছে। কিংবা পাথরকুচি গাছ তোমরা দেখেছো, মোটা মোটা পাতা হয়। পাথরকুচি গাছের একটা পাতাকে কেটে নিয়ে তোমরা যদি কলপারে কোনো ভেজা জায়গায় বা স্যাঁতসেঁতে জায়গায় ফেলে রাখো,
তাহলে দেখবে সেই পাতার ধার দিয়ে ছোট 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 করে অনেক পাথরকুচি গাছের চারা তৈরি হয়েছে। কি হলো বিষয়টা? বিষয়টা হচ্ছে ওই যে গাছের ডালটাকে আমরা কেটে নিয়ে এসেছিলাম, জবা গাছের, যে জবা গাছটার ডালকে কেটেছিলাম, বা যে পাথরকুচি গাছের পাতাটাকে আমরা ছিঁড়ে নিয়ে এসেছিলাম, ওই গাছগুলোকে আমরা বলবো জনিত্রীজীব। জনিত্রীজীব বা পিতৃমাতৃজীবের মধ্যে একটা কিছু, মাতৃজীব বলতে পারো, মাতৃজীব। তাহলে জবা গাছটা হলো মাতৃজীব বা পাথরকুচি গাছটা হলো মাতৃজীব। তার থেকে আমরা যখন তার ডাল বা পাতাকে কেটে নিয়ে আসছি, ডাল বা পাতাটা উদ্ভিদের কি? ডাল বা পাতাটা হলো উদ্ভিদের একটা অঙ্গ, কোনো একটা অঙ্গ। সেই অঙ্গ থেকে, শুধুমাত্র একটা অঙ্গ থেকে কোষ বিভাজন প্রক্রিয়ায় নতুন আরেকটি গাছ তৈরি হয়ে গেল। তাহলে কি ঘটলো বিষয়টা? এখানে মাত্র একটা জীবেরই প্রয়োজন হলো, একটা জীবেরই তার দেহের কোনো একটা অংশ থেকে শুধুমাত্র কোষ বিভাজন প্রক্রিয়াতেই একটি নতুন জীব সৃষ্টি হয়ে গেল। কিংবা যদি তুমি একটা ছত্রাকের কথা ভাবো, দেখা যাবে ছত্রাকদের ক্ষেত্রে ছত্রাকদের দেহগুলো এরকম সরু সরু সুতোর মতন হয়, এরকম সরু সরু সুতোর মতন দেখতে হয়। এই সুতোর মতন অংশগুলোর ওপর দিয়ে বা যে কোনো জায়গায় এরকমভাবে ছোট ছোট থলি তৈরি হয়, এরকম ছোট ছোট থলি তৈরি হয়। এই থলিগুলোর মধ্যে ওদের খুব ছোট ছোট কিছু কোষ তৈরি হয়, কোষ বিভাজন প্রক্রিয়ায় খুব ছোট ছোট কিছু কোষ তৈরি হয়। এই থলিগুলো যদি ফেটে যায়, তাহলে এই ছোট ছোট ভেতরে থাকা কোষগুলো ছড়িয়ে পড়ে এবং এই কোষগুলো উপযুক্ত পরিবেশ পেলে পরে সেই কোষগুলো আবার বিভাজন শুরু করে। কোষ বিভাজনের ফলে দেখা যায় এই কোষগুলো বিভাজিত হয়ে আবার বহুকোষী অবস্থায় পৌঁছাচ্ছে এবং তার থেকে নতুন আরেকটি অপত্যজীব তৈরি হচ্ছে। এই কোষগুলোকে আমরা কি বলে থাকি? এই কোষগুলোকে আমরা বলে থাকি রেণু, বা ইংরেজিতে বলা হয় স্পোর। দেখো, দুটো ক্ষেত্রেই প্রথমে যে উদাহরণটা দিলাম পাথরকুচি গাছ বা জবা গাছ, যে ওদের দিয়ে যে উদাহরণটা দিলাম, এবং পরে যে উদাহরণটা দিলাম ছত্রাক দিয়ে, দুটো ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে সেই জীবের দেহ থেকে কোষ বিভাজন প্রক্রিয়ায় নতুন অপত্যজীব সৃষ্টি হলো। কি কোষ বিভাজন? সিম্পল মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া হয়েছিল। তুমি যখন জবা গাছের ডালকে বা পাথরকুচি পাতাকে যখন মাটিতে ফেলে রেখেছো, তখন ওই কাটা অংশ থেকে বা পাথরকুচি গাছের কিনারায় যে কোষগুলো আছে, পাতার কিনারায়, সেখানকার কোষগুলো সিম্পল মাইটোসিস প্রক্রিয়া ঘটিয়েছে। তার ফলে ওখানে কোষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সেখান থেকে নতুন উদ্ভিদ অঙ্গ তৈরি হয়েছে। ছত্রাকের ক্ষেত্রেও তাই, এদেরও রেণু উৎপাদনটা মাইটোসিস প্রক্রিয়া হয়েছে। অবশ্য কখনো কখনো মিওসিস প্রক্রিয়া তো হয়, মিওসিস প্রক্রিয়াতেও রেণু উৎপাদন হতে পারে, হয়, না হওয়ার কিছু নেই। কিন্তু এখানে দেখা যাচ্ছে মাত্র একটা জীব থেকেই শুধুমাত্র কোষ বিভাজন প্রক্রিয়াতে নতুন জীবের সৃষ্টি হচ্ছে। এই ঘটনাকে আমরা বলবো হচ্ছে অযৌন জনন। তাহলে অযৌন জনন আমরা কাকে বলবো? একদম সিম্পল ব্যাপার, মনে রাখবে। অযৌন জনন প্রক্রিয়া হলো এমন এক ধরনের জনন প্রক্রিয়া যেখানে শুধুমাত্র কোষ বিভাজন পদ্ধতিতে একটি মাত্র জীব থেকে অপত্য জীব সৃষ্টি হয়, তাকে আমরা বলছি অযৌন জনন। অবশ্য গল্পটা এখানেই শেষ নয়, আরেকটু ধীরে ধীরে আমরা ডিটেলসে ঢুকবো, কিন্তু আপাতত কনসেপ্টটা বোঝো। কি বলা হলো? যে শুধুমাত্র কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা জনিত্রী জীব থেকে অপত্য জীব তৈরি হচ্ছে, একটা মাত্র জনিত্রী জীব থেকে অপত্য জীব তৈরি হচ্ছে। এবার এখানে গল্পটা হচ্ছে কোষ বিভাজন প্রক্রিয়ায় অপত্য জীব তৈরি হচ্ছে কিভাবে? সরাসরি জনিত্রী জীবের কোনো একটা অঙ্গ থেকে তৈরি হতে পারে কোষ বিভাজন প্রক্রিয়ায়, অথবা রেণু উৎপাদনের মাধ্যমে হতে পারে। তাহলে এই কথাটাকেও তোমরা জুড়ে দেবে ওর সঙ্গে। কি বলবে? যে প্রক্রিয়ায় কোনো জনিত্রী জীব থেকে সরাসরি কোষ বিভাজন প্রক্রিয়ায় অথবা রেণু উৎপাদনের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয়, তাকে আমরা বলবো অযৌন জনন। এবার একটা কথা মাথায় রাখতে হবে, কয়টা জনিত্রী জীব দরকার হলো? অবশ্যই একটা জনিত্রী জীব। তাহলে একটি মাত্র শব্দটা ব্যবহার করবে। যে প্রক্রিয়ায় একটি মাত্র জনিত্রী জীব থেকে কোষ বিভাজন অথবা রেণু উৎপাদন প্রক্রিয়ায় অপত্য জীবটি তৈরি হলো, তাকে আমরা বলছি অযৌন জনন। এবার দেখো, অযৌন জনন প্রক্রিয়া সরাসরি একটি মাত্র জীব থেকে কোষ বিভাজন প্রক্রিয়ায় অপত্য জীব তৈরি করলো। তাহলে অপত্য জীবটা কেমন হবে? অপত্য জীবটার বৈশিষ্ট্য সেই জনিত্রী জীবের মতোই হবে নাকি তার থেকে আলাদা হবে? ভাবো, জনিত্রী জীব থেকে
মাইটোসিস প্রক্রিয়ায় অপত্যজীব তৈরি হয়েছে। তোমরা তো কিছুদিন আগেই জেনেছো মাইটোসিস মানে সমবিভাজন, একই প্রকারের বিভাজন। অর্থাৎ মাইটোসিস প্রক্রিয়ায় যে নতুন কোষগুলো তৈরি হয় তারা সব মাতৃকোষের মতো একই রকমের হবে। তাহলে অপত্যজীবের বৈশিষ্ট্য কি আলাদা হবে, না মাতৃজীবের মতোই হবে? হ্যাঁ, ঠিকই ভাবছো তোমরা, একদম অপত্যজীবের বৈশিষ্ট্যটা হুবহু মাতৃজীবের মতো হবে, কোনো চেঞ্জ থাকবে না। যেমন তুমি যদি জবা ফুলটা লাল রঙের হয়ে থাকে, তাহলে পরে যে গাছটা তুমি পাবে ডাল পুঁতে দেওয়ার ফলে, তার ফুলটা কি গোলাপি হবে, হলুদ হবে? না, লালই হবে, কারণ মাতৃজীবটার একই বৈশিষ্ট্য ওই গাছটার মধ্যে থাকবে। তাহলে বুঝতে পারছ, অযৌন জনন প্রক্রিয়ায় যে অপত্য জীবটা তৈরি হয় সেটি হুবহু একদম পুরোপুরি মাতৃজীবের বৈশিষ্ট্য নিয়ে জন্মায়। বোঝা গেল? এই ধরনের অপত্যগুলোর একটা নাম আছে, এই ধরনের অপত্যগুলোকে বলা হয় ক্লোন। অর্থাৎ অযৌন জনন প্রক্রিয়ায় হুবহু মাতৃজীবের মতোই যে অপত্য জীবগুলো সৃষ্টি হয় সেই অপত্য জীবগুলোকে বলা হয় ক্লোন। মনে রাখবে। যাই হোক, তো আমরা এটুকু বুঝতে পারলাম অযৌন জনন কী জিনিস। এবার অযৌন জননের কিছু বৈশিষ্ট্য আমরা একটু দেখে রাখি। তাহলে অযৌন জননের কী কী বৈশিষ্ট্য আমরা বুঝতে পারছি। দেখো, অযৌন জননের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাবো, প্রথম কথাই অযৌন জনন ঘটতে গেলে জনিত্রী জীব কতগুলো প্রয়োজন। অবশ্যই আমরা একটু আগে জেনেছি যে একটি মাত্র জনিত্রী জীব থেকেই কিন্তু অযৌন জনন প্রক্রিয়াটি ঘটে। তাহলে আমরা অযৌন জননের একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা জানতে পারছি, অযৌন জনন এর বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কি? একটি মাত্র জনিত্রী জীব প্রয়োজন হয়। একটি মাত্র জনিত্রী জীব প্রয়োজন হয়, এটা গেল একটা বৈশিষ্ট্য। আর কিছু বৈশিষ্ট্য আমরা বলতে পারি। দেখো, আমরা জনিত্রী জীবের কথা বললাম, তাহলে এবার অপত্য জীবের কথা নিশ্চয়ই বলতে হবে। অপত্য জীবগুলো কেমন হয়? হ্যাঁ, অপত্য জীবগুলো কেমন হয়? অপত্য জীবগুলি কেমন হয়? হুবহু মাতৃ জীবের মতো বৈশিষ্ট্য সম্পন্ন হয়। এই জীবগুলোকে আমরা কি বলি? এই অপত্য জীবগুলোকে আমরা বলি হচ্ছে ক্লোন। অপত্য জীবগুলোকে কি বলা হয়? অপত্য জীবগুলিকে বলা হয় ক্লোন। কোন অপত্য জীবগুলি? অযৌন জননে যে জীবগুলো তৈরি হচ্ছে এদেরকে ক্লোন বলে। অযৌন জনন প্রক্রিয়ায় যে অপত্য জীবগুলো তৈরি হয় তাদেরকে আমরা বলবো হচ্ছে ক্লোন। আচ্ছা, আর কি? আর একটা জিনিস মনে রাখতে হবে যে এটা আমি লিখছি না, এইটারই একটা বৈশিষ্ট্য, মানে এইটাকে ঘুরিয়ে যদি তোমরা বলতে চাও এইভাবে বলবে, জনিত্রী জীবের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে সেই সমস্ত বৈশিষ্ট্যটাই অপত্য জীবের মধ্যে সঞ্চারিত হয়। এবার 3 নম্বর একটা কথা মনে রাখতে হবে, সবসময় কি এরকম হবে? অপত্য জীবগুলো কি পৃথিবীতে যত জীব আছে, যত জীব অযৌন জনন প্রক্রিয়ায় জীব বংশ বিস্তার করে, তাদের ক্ষেত্রে কি সবসময় এই একই বৈশিষ্ট্য সম্পন্ন হয়? এটা কি একদম ফিক্সড নিয়ম? না, ফিক্সড নিয়ম বলবো না। হ্যাঁ, কখনো কখনো অ্যাক্সিডেন্টালি, আচমকা অপত্য জীবগুলো মাতৃজীবের মতো নাও হতে পারে, একটু আলাদা বৈশিষ্ট্য নিয়ে জন্মাতে পারে, তবে সেটা কিন্তু শুধুমাত্র পরিবেশের প্রভাবের কারণে, ধরো তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, এইগুলোর কারণে অপত্য জীবগুলো কখনো কখনো আলাদা বৈশিষ্ট্য নিয়ে জন্মাতে পারে, কিন্তু তার সম্ভাবনা খুব কম। বোঝা গেল? এই গেল হচ্ছে আমাদের অযৌন জননের কিছু বৈশিষ্ট্য। আর অযৌন জননের আরও একটা বৈশিষ্ট্য আমাদের জেনে রাখা অবশ্যই দরকার, সেটা হলো অযৌন জনন প্রক্রিয়ায় যে অপত্য জীবগুলি তৈরি হয় সেই অপত্য জীবের সংখ্যা কত হয়? অপত্য জীবের সংখ্যা কিন্তু অনেক বেশি হয়।
অনেক হয়। কেন? কারণ এটা তো মাতৃজীব থেকে সরাসরি কোষ বিভাজন প্রক্রিয়ায় অপত্য তৈরি হচ্ছে। তাহলে কোষ বিভাজন যত বেশি হবে অপত্য জীবের সংখ্যাও কিন্তু অনেক বেশি হতে পারে। আর একটা কি, আর একটা জিনিস মনে রাখবে, এক্ষেত্রে অর্থাৎ অপত্য জীব তৈরির ক্ষেত্রে যে সময়টা দরকার সেই সময়টাও খুব কম লাগে, সময় লাগে কম। কারণ এটা শুধুমাত্র কোষ বিভাজন, কোষ বিভাজন ঘটিয়ে নতুন কোষ তৈরি করা, নতুন কোষ থেকে নতুন জীব তৈরি হবে, এতে আর কত সময় লাগবে। এই জন্য দেখা যায় যে সমস্ত জীবেরা অযৌন প্রক্রিয়ায় বংশবিস্তার করে তাদের থেকে খুব কম সময়ের মধ্যে বহু জীব তৈরি হয়, অনেক জীব তৈরি হয়। যেমন ধরো একটা ব্যাকটেরিয়া যদি আমাদের শরীরে আক্রমণ করে তাহলে সেই ব্যাকটেরিয়াটা মাত্র 2 থেকে 4 দিনের মধ্যেই কয়েক লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া তৈরি করে ফেলে এবং সেখান থেকে আমাদের ইনফেকশন হয়ে যায়, প্রচুর ব্যাকটেরিয়া শরীরে তৈরি হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে এই সমস্ত জীবেরা খুব দ্রুত কোষ বিভাজন প্রক্রিয়ায় নতুন জীব তৈরি করে ফেলতে পারে, অর্থাৎ অনেক বেশি পরিমাণ জীব তৈরি হয় আর সময়টাও লাগে অনেক কম। এইগুলো গেল হচ্ছে আমাদের অযৌন জননের বিভিন্ন বৈশিষ্ট্য। তাহলে এবার দেখব অযৌন জনন কারা ঘটায়। অযৌন জনন কারা ঘটায়? মনে রাখবে অযৌন জনন পৃথিবীতে সবসময় নিম্ন শ্রেণীর জীবদের মধ্যে দেখা যায়। তাহলে অযৌন জনন, প্রথম কথা, যারা নিম্ন শ্রেণীর জীব তাদের ক্ষেত্রে অযৌন জনন প্রক্রিয়াটা বেশি ঘটতে দেখা যায়। যেমন ধরো ব্যাকটেরিয়া একটা প্রোক্যারিওটিক জীব, এরা অযৌন জনন প্রক্রিয়াটাই সবচেয়ে বেশি পরিমাণে ঘটায় তাদের বংশবিস্তার করার জন্য। ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে বিশেষ এক ধরনের যৌন জনন ঘটতে দেখা যায়, কিন্তু খুব রেয়ার, খুব কম। যাই হোক, আমরা সেটা নিয়ে পরে আলোচনা করব। ব্যাকটেরিয়ারা প্রধানত অযৌন জনন প্রক্রিয়া ঘটায়। ব্যাকটেরিয়া, ইস্ট, তোমরা নাম শুনেছো, ইস্ট একটা ছত্রাক, ইস্ট। তাছাড়া কয়েক ধরনের কৃমি আছে, যেমন ধরো প্ল্যানেরিয়া, এক ধরনের চ্যাপ্টা কৃমির নাম হচ্ছে প্ল্যানেরিয়া, তারপরে হাইড্রা। এই সমস্ত জীবগুলোর মধ্যে, নিম্ন শ্রেণীর জীবগুলির মধ্যে অযৌন জনন ঘটতে দেখা যায়। তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে, তাহলে কি স্যার উচ্চ শ্রেণীর জীবদের মধ্যে অযৌন জনন ঘটতে পারে? আমি বলবো হ্যাঁ পারে। কাদের ক্ষেত্রে? অবশ্যই উদ্ভিদদের ক্ষেত্রে, প্রাণীদের ক্ষেত্রে নয়। উচ্চ শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে কখনোই অযৌন জনন ঘটবে না, কিন্তু উচ্চ শ্রেণীর কিছু কিছু উদ্ভিদের মধ্যে এটা ঘটতে পারে যারা অঙ্গজ জনন ঘটায়। এবার তোমাদের মনে হতে পারে অঙ্গজ জনন সে আবার কী রে বাবা? না, ভয় পাওয়ার কিছু নেই। অঙ্গজ জনন হচ্ছে একটা বিশেষ ধরনের অযৌন জনন। অঙ্গজ কথার মানে হলো কি, ভেঙে ভাবো। অঙ্গ মানে দেহের কোনো একটা অঙ্গ, জ মানে জাত অর্থাৎ জন্মানো, অঙ্গ থেকে জন্মানো। তাহলে কোনো উদ্ভিদের অঙ্গ থেকে যদি নতুন আরেকটি উদ্ভিদ জন্মায় তাকে বলা হয় অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন, যাকে আমরা একটা বিশেষ ধরনের অযৌন জনন বলতে পারি। এই যে তোমাদের শুরুই করেছিলাম ওই ঘটনাটা দিয়ে, কী বলেছিলাম, একটা জবা গাছের ডাল কেটে যদি আমরা মাটিতে লাগিয়ে দিই তাহলে সেই ডালটা থেকে আবার নতুন গাছ তৈরি হতে পারে। তাহলে জবা গাছের যে ডালটা, সেটা কি? সেটা জবা গাছেরই একটা অঙ্গ, সেই অঙ্গ থেকে নতুন আর একটা গাছ তৈরি হলো, এটাকে আমরা বলছি হচ্ছে অঙ্গজ জনন। তাহলে দেখো, জবা গাছ কি নিম্ন শ্রেণীর জীব? না, না, মোটেও না, এটা উচ্চ শ্রেণীর উদ্ভিদ। তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু অঙ্গজ জনন বা অযৌন জনন ঘটতে পারে। অনেক সময় আমরা আম গাছ, জাম গাছ, বড় বড় গাছের কলম তৈরি করি, কলম, কৃত্রিমভাবে অযৌন জনন একটা। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, তোমাদের চ্যাপ্টারেই আছে, পরে আলোচনা করব। তাহলে আপাতত জেনে রাখো যে অযৌন জনন কিন্তু উচ্চ শ্রেণীর জীবদের ক্ষেত্রে ঘটতে পারে, তবে সেটা শুধুমাত্র উদ্ভিদদের ক্ষেত্রে, প্রাণীদের ক্ষেত্রে নয়। তো এই হলো আমাদের বিভিন্ন রকম অযৌন জননের যারা ঘটায় তাদের উদাহরণ। যাই হোক, এবার আমরা যৌন জনন সম্পর্কে পড়ব। এবার আমরা আসছি যৌন জনন সম্পর্কে তো ধারণা। দেখো, যৌন জনন প্রক্রিয়াটা কি? যৌন জনন প্রক্রিয়াটা হলো এমন একটা প্রক্রিয়া যেখানে সরাসরি কোনো জীব থেকে কোষ বিভাজন হয়ে নতুন জীব তৈরি হবে না। হ্যাঁ, কোষ বিভাজন হবে, অবশ্যই কোষ বিভাজন না হলে তো নতুন কোষ তৈরি হবে না। কোষ বিভাজন হবে, কিন্তু এখানে একটা ছোট্ট কাহিনী আছে। কীরকম? এখানে আগে মনে রাখতে হবে, এখানে কিন্তু দুটি জীব প্রয়োজন হবে, দুটি জীব প্রয়োজন হবে। একটি জীবকে বলা হবে
পিতৃজীব, আরেকটি জীবকে বলা হবে মাতৃজীব। কারোরই দেহ থেকে কিন্তু সরাসরি কোষ বিভাজন প্রক্রিয়ায় নতুন জীব তৈরি হবে না। কি হবে? এই জীবটার মধ্যেও মিওসিস বলে কোষ বিভাজন ঘটবে। তোমরা মিওসিস আগেই পড়েছো কিছুদিন আগে। এদেরও মিওসিস বলে একটা ঘটনা ঘটবে মাতৃজীবেও। প্রাথমিক ধারণাটা বোঝাচ্ছি তোমাদের, প্রাথমিক ধারণাটা। তাহলে পিতৃজীবের মতো মিওসিস ঘটনা ঘটবে, মাতৃজীবের মতো মিওসিস কোষ বিভাজন ঘটবে। আমরা সবসময় মনে রাখবো যৌন জননের যাদের হবে তারা বেশিরভাগ ক্ষেত্রেই ডিপ্লয়েড প্রকৃতির জীব হয়, বা তাদের ক্রোমোজোম সেট প্রত্যেকটা কোষে, দেহকোষে ডিপ্লয়েড বা জোড়ায় জোড়ায় থাকে। এর ফলে তার ফলে দেখা যাবে যখন এই মিওসিস ঘটবে তখন এই পিতৃজীবের মধ্যে কিছু কোষ তৈরি হবে যারা মিওসিস প্রক্রিয়ায় তৈরি হলো, তারা হবে হ্যাপ্লয়েড প্রকৃতির, এক ধরনের হ্যাপ্লয়েড প্রকৃতির কোষ তৈরি হবে। সেই কোষগুলোকে আমরা নাম দেব হচ্ছে জনন কোষ, বা এগুলোকে আমরা হ্যাপ্লয়েড কোষ বলতে পারি, জনন কোষ। একে ইংরেজিতে বলা হয় গ্যামেট। গ্যামেট তৈরি হবে এখানেও তাই, জনন কোষ মাতৃজীবেও তৈরি হবে যেগুলি হ্যাপ্লয়েড প্রকৃতির, এবং এগুলোকেও গ্যামেট বলা হবে, গ্যামেট তৈরি হবে। পুংদেহে যে গ্যামেট তৈরি হবে তাকে পুং গ্যামেট বলা হবে, মাতৃদেহে বা স্ত্রী দেহে যেটা তৈরি হবে তাকে বলা হবে স্ত্রী গ্যামেট। যাই হোক, এই গ্যামেটগুলো সবই হ্যাপ্লয়েড প্রকৃতির গ্যামেট বা এক সেট ক্রোমোজোম নিয়ে তৈরি হয়েছে। এইবার কি হবে, একটা বিশেষ ঘটনা ঘটবে, সেই ঘটনাটির নাম হলো নিষেক বা ফার্টিলাইজেশন। নিষেক বলে একটা ঘটনা ঘটবে। এখানে কি জিনিস আমি বোঝাচ্ছি। নিষেক কথার অর্থ হলো দুটি কোষ জুড়ে যাওয়া, দুটি জনন কোষ পরস্পর ফিউজ হয়ে যাওয়া। ফিউজ মানে একত্রিত হয়ে যাওয়া। তাহলে এই দিক থেকে একটা জনন কোষ, এই দিক থেকে একটা জনন কোষ যখন একত্রিত হবে তখন আবার এরা একত্রিত হয়ে নতুন একটা কোষ তৈরি করবে। কিন্তু এই কোষটার মধ্যে দেখো, এদিক থেকে এক সেট ক্রোমোজোম আসছে অর্থাৎ এন, এদিক থেকে এক সেট ক্রোমোজোম আসছে এন, তাহলে এন প্লাস এন কি হবে 2n। এখানে 2n বা আবার সেই জোড় সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট একটা নতুন কোষ তৈরি হবে। এই কোষটাকে কি বলা হবে? এই কোষটাকে বলা হবে জাইগোট, জাইগোট কোষ। তাহলে এই ঘটনাটা ভালো করে বোঝো। কি হলো, যৌনজনন প্রক্রিয়ায় দুটি আলাদা আলাদা জীবের প্রয়োজন হয়। একটি হচ্ছে পিতৃজীব, একটি মাতৃজীব। এটা না বললেও চলবে, বলতে হবে দুটি আলাদা জীবের প্রয়োজন হয়। এই জীব দুটির মধ্যে মিওসিস প্রক্রিয়ায় জনন কোষ বা গ্যামেট উৎপন্ন হয়। গ্যামেটরা সবসময় হ্যাপ্লয়েড প্রকৃতির হয় বা সিঙ্গেল সেট ক্রোমোজোম বিশিষ্ট হয়। এরপরে কি হয়, নিষেক ঘটে। নিষেক কথার মানে হলো দুটি জনন কোষ পরস্পর মিলিত হয়ে যাবে। দুটি জনন কোষ যখনই মিলিত হবে তখন দুটো জনন কোষের মধ্যে থাকা হ্যাপ্লয়েড ক্রোমোজোম মিলিত হয়ে ডিপ্লয়েড অবস্থায় পৌঁছাবে। তখন সেই ডিপ্লয়েড অবস্থা নিয়ে যে নতুন কোষটা তৈরি হলো, এই নতুন কোষটা নাম হবে জাইগোট। এবার কি হবে, এই জাইগোট কোষটা বিভাজন ঘটতে থাকবে। তার ফলে এই কোষটা আরও অনেক সংখ্যায় তৈরি হতে থাকবে এবং এর বৃদ্ধিও ঘটতে থাকবে। বৃদ্ধি এবং বিভাজন দুটোই ঘটতে থাকবে। এর ফলে দেখা যাবে জাইগোটটা থেকে একটা খুব ক্ষুদ্র একটি জীব সৃষ্টি হচ্ছে, তার নাম হচ্ছে ভ্রূণ। এবার এই ভ্রূণের যখন পরিস্ফুটন হবে, অর্থাৎ ভ্রূণের মধ্যে বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হতে থাকবে কোষ বিভাজনের ফলে, সেটাকে বলা হবে পরিস্ফুটন। পরিস্ফুটনের ফলে সেখান থেকে একটি নতুন অপত্য জীব তৈরি হবে, নতুন একটি অপত্য জীব তৈরি হবে। তাহলে এত হ্যাপার জিনিস, এই হ্যাপার জিনিসের নামই হচ্ছে যৌনজনন। বুঝতে পারছো এত ঝামেলা? তাহলে কি জিনিস কি বুঝতে পারলাম আমরা? যৌনজনন বিষয়টা হলো একটি পিতৃজীব একটি মাতৃজীব দুটোই ডিপ্লয়েড প্রকৃতির হয়, অর্থাৎ আমরা বলতে পারি যৌনজনন প্রক্রিয়ায় দুটি জীবের প্রয়োজন হয়। দুটি জীব থেকে সরাসরি কি নতুন জীব তৈরি হয়? না, দুটি জীব নতুন জীব তৈরি করে না। দুটি জীব তৈরি করে জনন কোষ বা গ্যামেট উৎপন্ন করে। তার পরবর্তী ধাপে কি হয়, সেই গ্যামেটগুলির মানে পরস্পরের সঙ্গে জুড়ে যায় বা গ্যামেটগুলি মিলিত হয়, সেই ঘটনাকে বলা হয় নিষেক। অর্থাৎ সেই গ্যামেটগুলির মধ্যে নিষেক বলে একটি প্রক্রিয়া ঘটে।
নিষেক প্রক্রিয়া ঘটলে কি হয়? নতুন জীব তৈরি হয় না। নিষেক প্রক্রিয়া ঘটলে জাইগোট তৈরি হয়, নতুন একটি কোষ তৈরি হয়। তারপরে সেই জাইগোট থেকে ধীরে ধীরে ভ্রূণ তৈরি হয়, ভ্রূণ থেকে তারপরে গিয়ে নতুন জীব তৈরি হয়। বুঝতে পারছো? অযৌন জননের মতন অত সোজা প্রক্রিয়া নয় যে সরাসরি কোষ বিভাজন ঘটালো একটা জীব আর তার থেকে নতুন জীব তৈরি হয়ে গেল, না, এটা একটু ঝামেলার প্রক্রিয়া। কি হচ্ছে তাহলে আমরা পরপর স্টেপ বাই স্টেপ যদি বলি তাহলে কি বলবো? দেখো, তাহলে যৌন জনন কাকে বলে যদি জিজ্ঞেস করা হয়, কি বলবে? বলবে যে প্রক্রিয়ায় দুটি অপত্য জীব জনন কোষ তৈরি করে এবং জনন কোষগুলির মধ্যে নিষেক প্রক্রিয়ায় জাইগোট উৎপন্ন হয়, সেই জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টি হয় এবং ভ্রূণের পরিস্ফুটনের ফলে নতুন অপত্য জীব সৃষ্টি হয়। এই ঘটনাকে বলা হয় যৌন জনন। আরও সংক্ষেপে যদি বলো, এইভাবে বলবে যে বিশেষ প্রকার জনন প্রক্রিয়ায় দুটি ভিন্ন ভিন্ন জীবের জনন কোষের মিলনের ফলে জাইগোট সৃষ্টি হয় এবং জাইগোট থেকে নতুন অপত্য জীব সৃষ্টি হওয়ার ঘটনাকে বলা হয় যৌন জনন। বুঝতে পারলে? তাহলে যৌন জননের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো এবার আমরা একটু দেখে নিই। দেখো, যৌন জননের বৈশিষ্ট্যগুলো কি কি হয়। প্রথমেই আমরা বলবো জীবের সংখ্যা। যৌন জননে কতগুলো যেন জীব লাগে আমরা বললাম? হ্যাঁ, ঠিক, দুটি। তাহলে যৌন জননে দুটি জনিত্রী জীবের প্রয়োজন হয়। ভালো কথা। 2 নম্বর কথা, দুটি জনিত্রী জীব প্রয়োজন হয় জানলাম। এবার এই দুটো জনিত্রী জীব থেকে কি উৎপন্ন হয়? অবশ্যই ঠিক ধরেছ, জনন কোষ। যৌন জননের ক্ষেত্রে অবশ্যই কিন্তু জনন কোষ বা গ্যামেট উৎপন্ন হয়। আর কি হয়? অবশ্যই গ্যামেট যদি উৎপন্ন হয় তাহলে সে গ্যামেট থেকে কি সরাসরি নতুন জীব তৈরি হয়? না, কখনোই নয়। কি হয়? গ্যামেটগুলির মধ্যে নিষেক প্রক্রিয়া ঘটে, অর্থাৎ গ্যামেটগুলি পরস্পর মিলিত হয়। তাহলে এখানে লিখবো আমরা কি? নিষেক ঘটে, গ্যামেটগুলির মধ্যে নিষেক ঘটে। নিষেক ঘটে বা পরস্পর মিলিত হয়, ফলে কি হয়? জাইগোট সৃষ্টি হয়। জাইগোট মানে ওই প্রথম কোষটা, প্রথম যে কোষটা তৈরি হলো, ডিপ্লয়েড কোষটা, জাইগোট সৃষ্টি হয়। হ্যাঁ, এখানে তোমরা কিন্তু এটা উল্লেখ করে দিতে পারো। সেটা কি? সেটা হচ্ছে জনন কোষগুলি কেমন? জনন কোষ বা গ্যামেট হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির। এই হ্যাপ্লয়েড প্রকৃতির দুটো গ্যামেট মিলিত হয়ে একটি ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি করে। 4 নম্বর কথা, ভালো কথা, এটা জানলাম। এবার দেখো, তোমরা একটু ভাবো তো, এই প্রক্রিয়াটায় সময় বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বুঝতেই পারছো, অযৌন জনন প্রক্রিয়াতে শুধু সরাসরি কোষ বিভাজন ঘটিয়ে নতুন জীব তৈরি হচ্ছিল, তাই টাইমটা কম লাগছিল। কিন্তু এখানে তোমরা বুঝতেই পারছো অনেক সময় বেশি লাগবে। প্রথমে গ্যামেট তৈরি করতে হবে, গ্যামেটগুলোর মধ্যে নিষেক ঘটতে হবে, নিষেক ঘটলে পরে তার থেকে জাইগোট তৈরি হবে, জাইগোট থেকে ভ্রূণ তৈরি হবে, তারপরে নতুন জীব। তাহলে সময়টা নিশ্চয়ই বেশি লাগবে। তাহলে মনে রাখতে হবে এক্ষেত্রে সময় লাগে অনেক বেশি, সময় বেশি লাগে এবং অপত্য জীবের সংখ্যাও কিন্তু এক্ষেত্রে কম হয়। অপত্যের সংখ্যা কম হয়। এইবার আমরা যৌন জননের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা মনে রাখতেই হবে, সেই পয়েন্টে আসবো, যেটা আমি সংজ্ঞার সময়ও বলিনি, এবার বলবো। সেটা কি? অপত্যগুলির বৈশিষ্ট্য কেমন হবে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, অপত্যের বৈশিষ্ট্য কেমন হবে। দেখো, আমরা আগেই জেনেছিলাম এক্ষেত্রে দুটি জীবের প্রয়োজন। দুটি জীব একই রকম বৈশিষ্ট্য নাও হতে পারে। যেমন ধরো, দুটো আম গাছের মধ্যে পরাগ মিলন হলে তবে নতুন আরেকটি আম তৈরি হয়। নতুন আরেকটি আমের যে বীজ, সেই বীজ থেকে নতুন আরেকটি গাছ তৈরি হয়। এমন তো হতেই পারে একটা আম গাছের আম ভীষণ মিষ্টি আর একটা আম গাছের আম ভীষণ টক। এই আম গাছ যেটা মিষ্টি আম গাছ, এটা হচ্ছে যে আম গাছটা ভীষণ মিষ্টি আম গাছ, এটা ভীষণ টক আম গাছ। এই গাছের
ফুলের সঙ্গে এই গাছের ফুলের পরাগ মিলন ঘটলে সেটাকে আমরা বলবো নিষেক। এই দুটো গাছের মধ্যে যদি নিষেক ঘটে তাহলে দুটো গাছের বৈশিষ্ট্য নিয়ে এই গাছের থেকে এক সেট ক্রোমোজোম, এই গাছের থেকে এক সেট ক্রোমোজোম নিয়ে নতুন একটা ডিপ্লয়েড নিষেক জাইগোট তৈরি হবে। এই আম গাছটার বৈশিষ্ট্য হুবহু এই গাছটার মতো হবে না এই গাছটার মতো হবে? হবে না, হুবহু কোনো গাছের মতোই হবে না। না তো এই গাছের মতন পুরোপুরি বৈশিষ্ট্য এটার মধ্যে পাওয়া যাবে, না তো এই গাছের মতন পুরোপুরি বৈশিষ্ট্য এর মধ্যে পাওয়া যাবে। কেন বলো তো? কারণ এখান থেকে যখন গ্যামেট তৈরি হয়েছিল বা জননকোষ তৈরি হয়েছিল মিষ্টি আম গাছ থেকে, তখন মিওসিস প্রক্রিয়া হয়েছিল। অর্থাৎ মিওসিস প্রক্রিয়া যখন হয়েছিল তখন তাদের ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার হয়েছিল। ক্রসিং ওভারের ফলে এর মধ্যে থাকা বিভিন্ন বৈশিষ্ট্যগুলো এটার সঙ্গে ওটা মিশে গেছে ক্রোমোজোমের। এখানেও ঠিক তাই হয়েছে। তাহলে এরকমভাবে বিভিন্ন বৈশিষ্ট্যগুলোর পুনঃসংযুক্তি হওয়া গ্যামেট, এখানেও বিভিন্ন বৈশিষ্ট্যগুলোর পুনঃসংযুক্তি হওয়া দুটো গ্যামেট যখন মিলিত হবে তখন এই গাছটার মধ্যে হুবহু না তো এর বৈশিষ্ট্য থাকবে না তো ওর বৈশিষ্ট্য থাকবে, দুজনেরই বিভিন্ন রকম বৈশিষ্ট্য পুনরায় সংমিশ্রণ হয়ে তার মধ্যে এটা তৈরি হয়েছে। অর্থাৎ এই গাছটা যেটা তৈরি হবে সেই গাছটা হুবহু পিতৃ বা মাতৃ কোনো জীবের মতোই হবে না, সেটা কিছুটা ভিন্ন বা কিছুটা আলাদা বৈশিষ্ট্য হয়ে অবশ্যই জন্মাবে। হ্যাঁ, একটা কথা ঠিক, এইটার মধ্যে এই যে নতুন যে জীবটা জন্মালো তার মধ্যে এই গাছেরও বৈশিষ্ট্য থাকবে, এই গাছেরও বৈশিষ্ট্য থাকবে। দুরকম গাছেরই বৈশিষ্ট্য থাকায় জন্য এই গাছটা না তো পুরোপুরি এর মতো হবে না পুরোপুরি ওর মতো হবে, এ কিন্তু একটু আলাদা বৈশিষ্ট্য হয়ে যাবে। এই জন্য মনে রাখতে হবে এই যৌনজনন প্রক্রিয়ায় যে অপত্য জীবগুলো জন্মায় তারা হুবহু কখনোই পিতৃ বা মাতৃজীবের মতন সম বৈশিষ্ট্য সম্পন্ন হয় না, কিছুটা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন হয়। বুঝতে পারলে? তাহলে অপত্যের বৈশিষ্ট্যটা কিন্তু যৌনজনন প্রক্রিয়ায় অপত্যের বৈশিষ্ট্যটা কখনোই হুবহু পিতৃ বা মাতৃজীবের মতো হয় না, কিছুটা আলাদা বৈশিষ্ট্য হয়। এটা হচ্ছে যৌনজননের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখবে। তাই আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন যে অপত্যটা তৈরি হবে এই অপত্যটাকে এবার আমরা কি বলবো? এই অপত্যটাকে বলা হবে অফস্প্রিং। মনে রাখবে, অযৌনজনন প্রক্রিয়ায় যখন হুবহু বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি হচ্ছিল তাকে বলা হচ্ছিল ক্লোন, আর যৌনজনন প্রক্রিয়া যে একটু আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য তৈরি হয় এই আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন অপত্যকে বলা হয় অফস্প্রিং। তাহলে মনে রাখতে হবে যৌনজনন প্রক্রিয়ায় কিন্তু অফস্প্রিং তৈরি হয়, অর্থাৎ নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য জীব তৈরি হয়। এটা হচ্ছে যৌনজননের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। এই জন্য সংজ্ঞা যখন লিখবে তখন এই কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে, যেটা আমি তখন বলিনি কারণ তখন ওর ব্যাপারটা ভালো করে বোঝায়নি। এইবার তোমরা সংজ্ঞাটা যখন দেবে কি বলবে, দেখো এইগুলোকে জুড়লেই তোমাদের সংজ্ঞা তৈরি হয়ে যাবে। কেমন? যে বিশেষ প্রকার জনন প্রক্রিয়ায় দুটি জনিত্রী জীবের মধ্যে গ্যামেট উৎপন্ন হয় এবং গ্যামেটগুলির মধ্যে নিষেক ঘটে জাইগোট সৃষ্টি হয়, সেই জাইগোট থেকে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য জীব সৃষ্টি হয়, তাকে বলা হয় যৌনজনন। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, আর তোমাদের অবশ্যই বাড়িতে কিন্তু একটা হোমওয়ার্ক করতে হবে। সেটা কি? সেটা হলো তোমরা যে দুটো বিশেষ প্রকৃতির জনন প্রক্রিয়া সম্পর্কে জানলে, অযৌনজনন এবং যৌনজনন, তাদের যে বৈশিষ্ট্যগুলো তোমরা জানলে, এই দুটো প্রক্রিয়ার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাও কি না একটু চেষ্টা করবে খোঁজার। নিজেরা এই দুটো প্রক্রিয়ার মধ্যে পার্থক্য বের করবে। এটা কিন্তু মাধ্যমিকে আসে, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, অযৌনজনন এবং যৌনজননের পার্থক্য। এই পর্যন্ত তোমাদের আজকের পড়া। নেক্সট ক্লাসে আমি আবার ফিরে আসছি এই প্রক্রিয়াগুলোর বিস্তারিত বর্ণনা নিয়ে। ধন্যবাদ।